আসসালামু আলাইকুম। আমি আপনিজ এডুকেশন থেকে আজকে আবার সবার সামনে হাজির হয়ে গেলাম। আশা রাখি আপনারা সবাই ভালো আছেন, আমার বন্ধুরা সবাই ভালো আছে। তো আজকে এর আগে আমরা তৃতীয় শ্রেণীর বাংলা একটি কবিতা আবৃত্তি করেছিলাম। এর বাকি অংশ আমরা ওই দিন করতে পারি নাই, যেহেতু অনলাইনে ক্লাস, বেশি সময় দেওয়া যায় না, তাই আজকে আমরা সেই অংশটুকু করব। আর আমি আগেই বলে রাখি, আমার ভিডিওগুলো সবাই মনোযোগ দিয়ে বন্ধুরা সবাই তোমরা দেখবা। যদি ভালো লাগে তোমাদের মা বাবা তো লাইক কমেন্ট দিবেনই, সাবস্ক্রাইব করবেন। আর তোমাদের কাছেও আমার অনুরোধ থাকলো, যেহেতু তোমাদের নিজের মোবাইল নাই, তোমাদের বাবা মার মোবাইল চেয়ে নিয়ে হলেও একটা করে লাইক আমাকে দিয়ে দিবা, ঠিক আছে? তাহলে আমরা সরাসরি ক্লাসে মনোযোগ দিই। আমাদের কবিতাটির নাম ছিল প্রার্থনা, সুফিয়া কামাল। প্রার্থনা সুফিয়া কামাল লিখেছেন সুফিয়া কামাল। প্রার্থনা, কবিতাটির নাম ছিল প্রার্থনা, লিখেছেন কবি সুফিয়া কামাল। আমরা কবিতাটি আবৃত্তি করেছি এর আগের দিন। কবিতাটি আবৃত্তি করার পরে আমরা আলোচনা করেছি, যাতে তোমরা কবিতাটি সম্পর্কে ভালোভাবে বুঝতে পারো। তারপরে আমরা কি করেছিলাম? আমরা করেছিলাম হচ্ছে শব্দার্থ। আজকে আমরা বাকি বইতে যা যা দেওয়া আছে সেগুলো করব। তো যা যা আমরা বইতে করতে পারবো সেগুলো লিখে, বোর্ডে লিখে সময় নষ্ট করব না, সেগুলো আমরা বইতে লিখে ফেলবো। আর যেগুলো আমাদের লিখতে হবে, বইতে দেয়া নাই, সেগুলো আমি তোমাদেরকে বোর্ডে লিখে দিব, সেগুলো তোমরা নোট করে ফেলবা। আর বাকিগুলো আমি একটু বুঝিয়ে দিব, যেহেতু বইতে আছে, সেগুলো আমাদের করার কোনো দরকার নেই। তো ঠিক আছে, আমরা তাহলে শুরু করি। আমাদের শব্দার্থের পরে আছে, তোমরা সবাই সবার বইগুলো বের করো এবং সামনে রাখো, তাহলে সুবিধা হবে। আমি বলবো, তোমরা তোমাদের বইতে দেখবে, তারপরে আমরা ওগুলো নিয়ে আলোচনা করব। আমাদের 2 নম্বর প্রশ্ন হচ্ছে, যুক্ত বর্ণ ডেকে নিই, নতুন শব্দ বলি ও লিখি। যুক্তবর্ণ মানে কি? যুক্তবর্ণ মানে হচ্ছে যুক্তাক্ষর। এই যুক্তাক্ষর মানে কি, এটি তোমাদের শিখতে হবে। তোমরা এর আগে ক্লাস 1-এ এবং ক্লাস 2-তে পেয়ে এসেছো, পড়ে এসেছো, লিখেও এসেছো যুক্তবর্ণ। এমনকি ভর্তি পরীক্ষার সময় যুক্তবর্ণ পড়ে এসেছো। দুটি বর্ণ যখন একসাথে যুক্ত করে লেখা হয়, তখন তাকে বলে যুক্তাক্ষর বা যুক্তবর্ণ। তো বইতে মাত্র 2টি যুক্তবর্ণ দেয়া আছে। আমি তোমাদের একটি বুঝিয়ে দিই, তাহলে তোমরা বইতে দেয়া আছে, বই থেকে এটি মুখস্থ করে নেবা। যেমন যুক্তবর্ণ, যুক্তবর্ণ, এগুলো তোমাদের লেখার কোনো দরকার নেই। যুক্তবর্ণ: স্বজন, স্বজন। এই যে দন্তাশয়, বফলা, দন্তাশয় বয় যুক্তাক্ষর, এটি কি বলে? যুক্তবর্ণ বা যুক্তাক্ষর, ঠিক আছে? তাহলে আমরা এটিকে ভাঙালে কি দাঁড়াচ্ছে? দন্তাস যোগ ব সমান সমান দন্তাশয় বয় যুক্তাক্ষর। আরো যদি যুক্তাক্ষর বইয়ের বাইরে থেকে আসে, তোমরা এই একটা বুঝলে বাকিগুলো অবশ্যই বুঝতে পারবে। তাহলে আমরা কি বুঝলাম?
যুক্ত বর্ণ মানে কি? যখন দুটি বর্ণ একসাথে যুক্ত হয়ে একটি শব্দ গঠন হয় তখন তাকে যুক্ত বর্ণ বা যুক্তাক্ষর বলে। এখন আমি একটা তোমাদেরকে বুঝিয়ে দিলাম, যেহেতু আমাদের প্রশ্নে রয়েছে যে যুক্ত বর্ণগুলো পড়ো, লিখো এবং শব্দ গঠন করো। এই দন্তা শয় বয় দিয়ে এখানে আমরা পেয়েছি স্বজন। দন্তা বই দিয়ে আমরা নতুন আরেকটি করি, তাহলে আমাদের বুঝতে আরো সুবিধা হবে। যেমন দন্তা বই দিয়ে আরো কি আছে? দেশ, আমরা লিখলাম স্বদেশ। দন্তা বয় মানে কি? আমরা ওই দিন শব্দার্থতে পড়েছি। স্বজন মানে হচ্ছে দন্তা বয় মানে আপন, জন মানে হচ্ছে জন, আপন জন। তাহলে স্বদেশ মানে কি দাঁড়ালো? দন্তা বয় মানে হচ্ছে আপন বা নিজের, তাহলে দাঁড়াচ্ছে আপন বা নিজের দেশ। ঠিক আছে? যুক্তবর্ণ আমরা আর পড়বো না, কারণ আমাদের বইতে দেওয়া আছে, বই থেকে তোমরা মুখস্থ করে ফেলবা। শুধুমাত্র বইতে দাগ দিয়ে রাখো। যুক্তবর্ণ 2 নম্বর প্রশ্ন, এটিতে দাগ দিয়ে রাখো, তোমরা বইতে পড়ে ফেলবা। এখন আমরা আসলাম হলো শব্দ দিয়ে বাক্য তৈরি করো। বাক্য তৈরি করার বিষয়ে আমার একটা পরামর্শ বলতে পারো তোমাদের কাছে আছে। সেটি হলো যে আমরা বই মুখস্থ করে বা পড়ে যদি কোনো কিছু শিখি বা লিখি, তার চাইতে নিজেদেরকে লেখাটা অনেক উত্তম। তাহলে আমাদের মেধা সম্প্রসারিত হয়, আমাদের বানায় লেখার অভ্যাস হয়। আমরা বাংলা একটা সাহিত্য, লিটারেচার, এটিকে যত নিজের মন থেকে লেখা যাবে, নিজের যত অলংকার বা সাহিত্যের রস লাগিয়ে আমরা লিখব, ততই কিন্তু আমাদের লেখাটা সুন্দর হবে এবং নাম্বার বেশি আসবে। তারপরেও যেহেতু তোমরা খুব ছোট ক্লাসের, সেজন্য আমি বাক্য গঠনগুলা তোমাদেরকে লিখে দিচ্ছি। সবাই এখন খাতা এবং কলম বের করো। তোমাদের খাতা এবং কলম বের করো, তোমরা আমার সাথে সাথে বাক্য গঠনগুলা লিখে ফেলো। তাহলে বাক্য গঠনে কি দাঁড়াচ্ছে? 1 নম্বরে হচ্ছে ফুল, ফল, জল, নদী। ফুল আমি ছোট ছোট করে দেব। ফুল 1 নম্বরে লিখো ফুল, পরের সূত্রে ফু আল, ফুল। 2 নম্বরে হচ্ছে ফল, ফল। 3 নম্বরে হচ্ছে জল, জল। 4 নম্বরে হচ্ছে নদী, এখানে অনেকগুলো বাক্য গঠন, নদী 5 নাম্বার। কিন্তু পরবর্তীতে তোমরা বাক্য গঠন নিজে নিজে করার চেষ্টা করবে। গান, দান, আপন। গান 6 নম্বরে, দান 7 নম্বরে, আপন। তোমাদের লেখা হয়েছে? আমরা মূল শব্দগুলো লিখে ফেললাম আগে। দেখো, ফুল, ফল, জল, নদী, গান, দান, আপন। এগুলো তোমরা সবাই লিখে ফেলো। তারপরে বাকি থাকলো হচ্ছে মধুর, সহজ আর সরল। যেহেতু আমরা লম্বা ক্লাস নিতে পারবো না, এই 3টি আমি তোমাদের পরীক্ষা করার জন্য হোমওয়ার্ক হিসাবে রাখবো। তোমরা তোমাদের হোমওয়ার্ক খাতায় এই 3টি দিয়ে বাক্য গঠন করার চেষ্টা করবা। যদি না পারো তোমাদের গার্জিয়ানদের জিজ্ঞেস করে লিখবা, তাদের হেল্প নেবা, অথবা আমার ফোন নাম্বার দেওয়া আছে, আমার সাথে যোগাযোগ করতে পারো। তো আমরা এগুলো দিয়ে লিখবো। দেখো, আমরা কিন্তু
একদম সহজ করে লিখতে পারি, আমাদের নিজের ভাষায় লিখবো, বইয়ের গুলো আমরা ফলো করবো না। ফুল, ফুল দিয়ে লিখো। গাছে অনেক ফুল ফুল, এই যে ফুলটা দিয়ে করলাম এই জন্য এটা নিচে আন্ডারলাইন। ফুল ফুটেছে, পরশিকারে ফু, টয়কারে টে, ছয়কারে ছি। তোমরা যেহেতু ছোট্ট সোনামণি বন্ধুরা, তোমাদের বেশি হার্ড বাক্য গঠন করার দরকার নেই, আমরা ছোট্ট ছোট্ট বাক্য দিয়ে বাক্য গঠন করবো। ফল একদম সহজ লিখো, আমার মনে যা আসতেছে আমি তাই তোমাদের লিখে দিচ্ছি। তোমরাও এরকম তোমাদের মনে যা আসবে তাই দিয়ে বাক্য গঠন করার চেষ্টা করবা। ফল, ফল আমরা কি করি? ফল আমরা খাই। জল, জল মানে কি? জল মানে হচ্ছে, জলের আরেক নাম হচ্ছে পানি, আরো অনেক নাম আছে, সেগুলোর দরকার নাই, আমরা পানিটা বেশি ভালো করে চিনি। জল মানে হচ্ছে পানি। নদীতে অথবা নদী, এখানে ফলের নিচে তোমরা দাগ দিবা। নদী জলে ভরে গিয়েছে। গয় রসিকারে গি, অন্তস্থ অয় আকারে এ, ছয়কারে ছে, গিয়েছে। দাঁড়ি, এইখানে জল, তাহলে এই জলের নিচে হবে আন্ডারলাইন। বাক্য গঠনে এটি কি তোমরা জানো সবাই, যে মূল শব্দ দিয়ে বাক্য গঠন করবা এই শব্দের নিচে কিন্তু একটা দাগ দিতে হয়। নদী, নদী দিয়ে এখানে আমরা যেটি করেছি তোমরা এটিও লিখতে পারো, অথবা আমরা নদী দিয়ে আরো অনেক কিছু করতে পারি, কোনো সমস্যা নেই। জেলেরা, জেলে মানে বুঝো যারা মাছ ধরে, ওই দিন আমরা পড়েছিলাম। জেলেরা নদীতে মাছ ধরে। নদী, সুতরাং নদী। গান, গান আমরা পেয়েছিলাম কি? পাখির কণ্ঠে গান, সকলই তোমার গান। সৃষ্টিকর্তা পাখির কণ্ঠে গান দিয়েছেন, সেই গান আমরা শুনি। তাহলে গান দিয়ে আমরা কি লিখতে পারি? পাখি সুন্দর গান গায়। পাখি, পাখির নিচে দাগ দাও। দান, কবিতার লাইনটাই লিখতে পারো, সকলই তোমার দান। আল্লাহকে উদ্দেশ্য করে বলা হচ্ছে সকলই তোমার দান। অথবা আমরা অন্য কিছু লিখতে পারি, যে সে আমাকে একটি কলম দান করেছে। তো ঠিক আছে, আমরা এটা কবিতার লাইনে লিখি, সকলই তোমার দান। সকলই
কাউকে কোনো জিনিস একেবারে দিয়ে দেয়াকে বলে দান। সকলি তোমার দান। দানের নিচে দাগ দাও। আপন, আপন দিয়ে আমরা কি পড়েছিলাম? কবিতায় ছিল যে মা বাবা ভাই বোন আমরা সবাই স্বজন, আমরা সবাই আপন। তাহলে কি দাঁড়াচ্ছে? আপন মানে হচ্ছে একদম নিজের জন। তাহলে আমরা কি লিখতে পারি আপন দিয়ে? মা বাবা, মা বাবা, মা বাবা ভাই বোন, ভাই বোন, সবাই আমরা আপন। আপনের নিচে একটি দাগ। ঠিক আছে? বাক্য গঠনগুলা যেহেতু বইতে দেয়া নাই, আমি তোমাদের লিখে দিলাম। এগুলো তোমরা তোমাদের সিডাব্লিউ খাতায় উঠাও, আস্তে আস্তে উঠাও। ছোট্ট সোনামণি বন্ধুরা, আমি তোমাদের তাড়াতাড়ি করতে বলবো না, কারণ আমি বোর্ড একটু পরে বসবো। ঠিক আছে? তোমরা লিখতে থাকো, তারপরে আমরা যাই 4 নাম্বার প্রশ্নের উত্তরে। 4 নাম্বার প্রশ্নের উত্তরে গিয়ে সবাই তোমার বইয়ের দিকে তাকাও। এটি আমাদের লিখতে হবে না, এটি তোমরা নিজে নিজেই পারবে। যেহেতু আমরা কবিতাটা আবৃত্তি করেছি, আলোচনা করেছি এবং এই লাইনগুলো কবিতার ভিতরে আছে, তোমরা বইতে নিজেরা নিজেরা করতে পারবা। আমরা বোর্ডে করে সময় নষ্ট করব না। শুধু যেগুলো দেয়া নাই সেগুলো আমি বোর্ডে তোমাদের লিখে দিব তোমাদের সুবিধার জন্য। তোমরা সেগুলো তোমাদের সিডাব্লিউ খাতাতে উঠাবা, তারপরে এটা হোমওয়ার্ক খাতাতে নোট খাতার মতো উঠাই ফেলবা, তারপরে তোমরা মুখস্থ করে রাখবা। 4 নম্বরে হচ্ছে পরের চরণ মিলাই। আমরা যে কবিতাটি আবৃত্তি করেছিলাম, এইখানে কয়েকটি লাইন দেওয়া আছে, বলেছে তার পরের চরণটি লিখতে। গাছে ফুল ফল, তো আমরা কি পড়েছিলাম মনে আছে বন্ধুরা তোমাদের? আমার কিন্তু ঠিকই মনে আছে। গাছে ফুল ফল, নদী ভরা জল। তাহলে তোমরা গাছে ফুল ফল যেখানে লিখা, তার পাশে কি লিখে দিবা? পাশে লিখে দিবা হচ্ছে পরের চরণটা লিখবা নদী ভরা জল। পাখির কণ্ঠে গান, তার পরের লাইন কি ছিল মনে করে দেখো। সবাই নিশ্চয় পড়েছো তোমরা, ওই দিনই বলেছিলাম যেটুকু পড়া হয়েছে সেটুকু দিনেরটা দিনেই পড়ে ফেলবা। পরেরটা কি? সকলই তোমার দান। তাই যেন মোরা তোমারে না ভুলি, তার পরের লাইন কি ছিল? সরল সহজ সৎ পথে চলি। তাহলে এটি কি লেখার দরকার আছে? না, যেহেতু তোমাদের বইতে দেয়া আছে, পরের লাইনটা তোমরা বইতেই লিখে ফেলবা, ওটি নোট খাতায় না লিখলেও চলবে। 5 নম্বরে তোমরা ওইটা লিখতে থাকো, আর এগুলো যেহেতু আমি লিখাচ্ছি না সুতরাং শুনতে থাকো। 5 নম্বরে হচ্ছে বিপরীত শব্দ পড়ি ও লিখি। এটিও আমাদের লেখার দরকার নাই, কারণ বইতে লিখে দেওয়া আছে, তোমরা বই থেকেই এটি মুখস্থ করবা অবশ্যই, কারণ পরীক্ষাতে তোমাদের এই বিপরীত শব্দগুলা আসবে। এগুলো তোমাদের বানান সহ মুখস্থ করতে হবে। তো আমরা একটু বুঝে নেই যে বিপরীত শব্দ মানে কি। বিপরীত শব্দ মানে ইংলিশে এটিকে কি বলে? ইংলিশে বলে অপোজিট শব্দ। বাংলায় এটির আরেকটি শব্দ বলা যায়, সেটা হচ্ছে যে মূল শব্দটা তার উল্টো শব্দটাকে বলে বিপরীত শব্দ। যেমন আমি একটা উদাহরণ দিই, বইয়ের বাইরে গিয়ে একটু উদাহরণ দিই। ভালো পথ আর খারাপ পথ আমরা পড়েছিলাম না? তো ভালোর বিপরীতটা হচ্ছে কি? উল্টোটা যদি আমরা লিখি বা অপোজিটটা লিখি তাহলে হচ্ছে খারাপ। ছোট
যে ছোট তার উল্টোটা কি হবে? বড়। সুখ, তার উল্টোটা হচ্ছে দুঃখ। ঠিক আছে? এরকম বইতে কিছু বিপরীতার্থক শব্দ দেওয়া আছে, সেগুলো তোমরা পড়ে নিলেই হবে, সেগুলো বোর্ডে লেখার কোনো দরকার নেই। যেমন সুন্দর, কুৎসিত বিপরীত। আপন, আপনের বিপরীত হচ্ছে পর। আপন মানে খুব নিজের, আর পর মানে হচ্ছে নিজের না, উল্টোটা। সরল পথ, জটিল পথ। সরল মানে হচ্ছে খুব সহজ পথ, সোজা পথ এটা হচ্ছে জটিল, এটার উল্টোটা হচ্ছে জটিল। সহজ, সহজ মানে কি? সোজা। আমরা যেটাকে বলি খুব সোজা বা সহজ কাজ, এটির উল্টোটা কি? কঠিন। এই কাজটি খুব সহজ, এই কাজটি খুব কঠিন। এই যে উল্টো শব্দ লেখাটাকেই বলে বিপরীতার্থক শব্দ। তো যেহেতু তোমাদের বইতে দেওয়া আছে, আমার তো মনে হয় এটি আর বোর্ডে লিখে সময় নষ্ট করে আমাদের লাভ নেই, কারণ এত বড় বই। আমি আশা রাখি 1 বছরের মধ্যে আমরা কম করে হলেও 3 বার রিভাইজ করব, যাতে তোমাদের জন্য পরীক্ষার আগ দিয়ে, তোমাদের ফাইনাল পরীক্ষার আগ দিয়ে তোমরা সবগুলোর চ্যাপ্টারই এবং সবাই খুব ভালো করে পাবে। এখন আমি সরাসরি চলে যাব হচ্ছে মুখে উত্তর বলিও খাতায় লিখি। এটি অবশ্যই তোমাদের লিখতে হবে, কারণ এই প্রশ্নের উত্তরগুলা, কবিতার প্রশ্নের উত্তরগুলা তোমরা নিজে নিজে লিখতে পারবে না, এটি আমাকে লিখে দিতে হবে। এই জন্য আমি এখন সরাসরি চলে যাব বোর্ডে। তোমরা বোর্ডের দিকে খুব মন দিয়ে তাকাবা। আমি নাম্বারগুলো বলবো, প্রশ্ন লেখার কোনো দরকার নেই, শুধু ক উত্তর, খ উত্তর, গ উত্তর, ঘ উত্তর, অমু উত্তর আমরা এইভাবেই লিখব। ঠিক আছে? তাহলে আমরা শুরু করি। নিশ্চয় তোমাদের বাক্য গঠনগুলা এতক্ষণে লেখা শেষ। তো আমি আপাতত বোর্ডটা মুছলাম। বাবুরা, আমি জানি না তোমরা আমার ভিডিও দেখে বিরক্ত হও কিনা। আমি চাই সহজ করতে, ছোট্ট ভিডিও করতে, কিন্তু যেহেতু বাংলা একটু বর্ণনামূলক বিষয়, তাই অনেক কিছু দেয়া থাকে বইয়ের ভিতরে, সহজে শেষ করতে পারি না, একটু লম্বা হয়ে যায়। সেজন্য তোমরা কিছু মনে করবে না। তারপরে তোমাদের ক্লাসের শেষে তোমরা অনেকক্ষণ খেলতে পারবা, কোনো অসুবিধা নেই। যখন পড়তে ভালো লাগবে তখনই পড়বা, যখন পড়তে ভালো লাগবে না তখন একটু পড়বা। ঠিক আছে? তাহলে প্রথম প্রশ্নটা কি? রহিম রহমানকে 6-এর ক, 6-এর ক দিয়ে উত্তর লিখো। প্রশ্ন লিখে আমরা সময় নষ্ট করব না, যেহেতু তোমাদের বইতে দেওয়া আছে। প্রশ্ন হচ্ছে রহিম রহমান কে। আমরা কি পড়েছি? রহিম রহমান কে? রহিম রহমান দুটোই হচ্ছে আল্লাহর নাম, সুতরাং রহিম রহমান আল্লাহ। রহিম রহমান আল্লাহ, এখানে এক কথায় বলে নাই, সুতরাং লিখতে হবে রহিম রহমান আল্লাহ। 6-এর ক, সবাই লিখো। 6-এর ক উত্তর। 6-এর ক উত্তর। রহিম রহমান, তোমাদেরকে লাইনটা সাজাতে হবে, সেজন্যই আমি প্রশ্নের উত্তরগুলো লিখে দিচ্ছি। রহমান হলেন আল্লাহ। ঠিক আছে? তোমরা আস্তে আস্তেই লিখো। 6-এর ক উত্তর শেষ হয়ে গেল। এবার আমরা লিখব আল্লাহর কাছে আমরা কি মুনাজাত করি। আমরা প্রার্থনা কবিতায় বলা হয়েছে আল্লাহর কাছে হাত তুলে আমরা 2 হাত উঠায়ে মুনাজাত করি। 6-এর খ প্রশ্নতে বলা হচ্ছে আল্লাহর কাছে আমরা কি মুনাজাত করি। তো আমরা কি পড়েছিলাম? 6-এর খ উত্তর। আমি বলেছিলাম তোমাদেরকে ওই দিন, আশা রাখি আর বলা লাগবে না,
এইবার আমি প্রশ্নের উত্তরে লিখে দিচ্ছি, তোমরা দেখে দেখে লিখবা, সুতরাং কোনো অসুবিধা নেই। তো লিখো, আমরা কি পড়েছিলাম যে আল্লাহর কাছে, একটু সাজিয়ে লিখতে হবে, সবাই বুঝতে পারতেছ? আল্লাহর কাছে, আল্লাহর কাছে লাইনে যা দেয়া আছে তোমরা দেখো, অর্ধেকটাই লাইনে দেয়া আছে প্রশ্নে। আল্লাহর কাছে আমরা কি মুনাজাত করি? আল্লাহর কাছে আমরা এটুকু আমরা প্রশ্নেই পেয়ে গেলাম। আল্লাহর কাছে আমরা মুনাজাত করি, মুনাজাত করে কি করি? আল্লাহর প্রশংসা করি, করে তার সম্মানীয়, এই জন্য চন্দ্রবিন্দু দিলাম তার উপরে, মুনাজাত করে তার গুণগান লিখো, গুণগান করি এবং অনেক কিছু এই প্রশ্নের উত্তরগুলো খুবই ইম্পর্টেন্ট। এগুলো তোমরা এখনো তোমাদের ওই বয়স হয়নি, তোমরা নিজে নিজে লিখতে পারবে না, সেই জন্য আমি বোর্ডে লিখে দিচ্ছি, তোমরা সুন্দর করে প্রশ্ন উত্তরগুলো লিখে দেবে। এবং অনেক কিছু চেয়ে কি করি? অনেক কিছু চাই না আল্লাহর কাছে, আমরা তার গুণগান করি, তারপরে আমরা অনেক কিছু আল্লাহর কাছে চাই। কবিতাটিতেও এভাবেই দেয়া আছে, অনেক কিছু চেয়ে প্রার্থনা করি। এই জন্য কবিতার নামই হচ্ছে প্রার্থনা। ঠিক আছে বন্ধুরা, এই দুটি প্রশ্নের উত্তর তোমরা লিখতে পেরেছো? আজকে আমাদের শেষ করতেই হবে। একটা চ্যাপ্টারে যদি আমরা 2 দিনে শেষ না করতে পারি, তাহলে আমরা পরবর্তীতে আবার আগামী ফাইনাল পরীক্ষার আগে বইটি 2-3 বার রিভিশন দিতে পারব না। এখন আমি 3 নাম্বারে যাচ্ছি। ঠিক আছে, তোমরা উপরের গুলা লিখো, আমি মুছবো না। 3 নাম্বার লেখার পরে আমি উপরের গুলা মুছবো, মুছে বাকিগুলো লিখবো। 3 নাম্বার মানে গো, 6-এর গোতে বলা হয়েছে আল্লাহর দান কি কি। আমরা পড়েছিলাম 6-এর গো। সবাই লিখো 6-এর গো উত্তর। আল্লাহর দান কি কি? তাহলে প্রশ্নেই দেয়া আছে, প্রথমটুকু প্রশ্নেই দেয়া আছে আল্লাহর কি লিখবো? আল্লাহর দান হলো ফুল, ফল। আমরা পড়েছিলাম গাছে ফুল ফল, নদী ভরা জল, সংক্ষেপে লিখে ফেলতেছি, জল। তারপরে কি? গাছে ফুল ফল, নদী ভরা জল, পাখির কণ্ঠে গান, সকলই তোমার দান। আর কি এই কবিতাতে? আর কি আল্লাহর দান? পাখির কণ্ঠে গান। আল্লাহর দান হলো ফুল ফল, জল ও পাখির
পাখির কণ্ঠে গান ও এখানে লিখবা না, কমা, পাখির কণ্ঠে গান ও আরেকটা জিনিস কবিতাতে দেয়া আছে, আমাদেরকে আল্লাহ তাআলা আরেকটা জিনিস দান করেছেন, সেটি হচ্ছে ভালোবাসা বা মায়া বা মমতা। ঠিক আছে, ও মমতা। আমি যতটুকু পারতেছি তোমাদেরকে একটু সহজ করে এবং ছোট করে লিখে দেওয়ার চেষ্টা করতেছি, যাতে তোমাদের জন্য কষ্ট না হয়। ঘ, ছয়ের ঘতে কি বলা হচ্ছে? আপনজন কারা। আমরা পড়েছি আপনজন কারা? আপনজন হচ্ছেন মাতা, পিতা, ভাই, বোন ও স্বজন। এক লাইনে উত্তর। ছয়ের গ, আমি উপরের গুলা তোমাদের সুবিধার জন্য মুছি নাই, এখন আমাকে মুছতে হবে। ছয়ের গ উত্তর। কি? আপনজন কারা? আপনজন কারা আমরা কবিতায় পড়েছিলাম, মনে আছে? মাতা, কমা, পিতা, মাতা পিতা, ভাই, ভয়াকার ভা রসই ভাই, বোন, বয়কারে বু, দন্তেন্ন বোন ও স্বজন হলেন আপনজন। ঠিক আছে, নিশ্চয় তোমাদের উপরের গুলো লেখা হয়ে গিয়েছে, আমাদের আর বেশি নাই, একটা প্রশ্ন আছে, এই প্রশ্নটা একটু লম্বা, এই জন্য আমি উপরের গুলা একটু মুছে এই প্রশ্নের উত্তরটা লিখব। উম্মতে কি বলা হয়েছে? ছয়ের উম্মতে বলা হয়েছে আমাদের শেষ মোনাজাত কি। একদম শেষে, কবিতার শেষে গিয়ে আমরা কি বলেছিলাম? আমরা আল্লাহর কাছে আবারও মোনাজাত করেছিলাম। কি মোনাজাত করেছিলাম সেটি আমাদের লিখতে হবে। নিচের দুইটা থাকলো, উপরের গুলো আমি একটু মুছে নিলাম। এটি একটু বড় প্রশ্ন, তাহলে এটি হচ্ছে ছয় নম্বর প্রশ্নে উত্তর। তোমরা কি সবাই বুঝতে পারতেছ? যদি না পারো তাহলে আমার ফোন নাম্বার দেওয়া আছে, যদি সমস্যা হয় তোমাদের, তোমরা ফোনে যোগাযোগ করে জেনে নিতে পারবে। আমাদের শেষ মোনাজাত কি? আমাদের শেষ মোনাজাত কি ছিল? তাই যেন তোমারে না ভুলি, সরল সহজ সৎ পথে চলি, কত সুন্দর তুমি, কত ভালোবাসো, গেয়ে যাই যেন তোমার গান। দেখেছ কবিতার লাইনগুলা? আমি তোমাদের পড়া থেকে আমারই মুখস্থ হয়ে গেল। তাহলে এটি হচ্ছে আমাদের শেষ চাওয়া বা শেষ মোনাজাত। তার মানে কি দাঁড়াচ্ছে? আমাদের শেষ মোনাজাত, সবাই লিখো, যদি নিচের গুলা না হয় নিচের গুলা আগে লিখো, তারপরে শেষ করে এটি লিখো। আমাদের শেষ মোনাজাত হলো
আমাদের শেষ মোনাজাত হলো আমরা যেন এই প্রশ্নের উত্তরগুলা তোমরা কোনো গাইড বা নোটবুক যেগুলা বাজারে বিক্রি হয় সেগুলো থেকে পড়বা না। আমি যেহেতু তোমাদের বাংলা ক্লাস নিব, প্রত্যেকটা চ্যাপ্টারের প্রশ্ন উত্তর লিখে দিব এরকম আমাদের নিজের মনের ভাষায়। এরকম লিখতে লিখতে তোমরাও ভবিষ্যতে এভাবে লিখতে পারবে। আমরা যেন মোনাজাত হলো আমরা যেন তোমাকে না লিখে এখানে লিখে আল্লাহকে ভুলে না যাই, কারণ যেহেতু এটি প্রশ্নের উত্তর। আল্লাহকে ভুলে না যাই, আল্লাহকে ভুলে না যাই একটা কমা দাও। তারপরে আমরা কি বলেছিলাম? আমরা বলেছিলাম যে সহজ যাই, সহজ সরল ও সৎ পথে চলতে পারি। দাঁড়ি। আর একটা লাইন আছে, সেটি হলো আমরা একদম শেষে গিয়ে বলেছি, হে আল্লাহ তুমি কত ভালো, কত ভালোবাসো আমাদের, তাই আমরা যেন সারা জীবন তোমার গান গিয়ে যেতে পারি। তুমি আমাদেরকে এই শক্তি দান পারি। আমরা যেন সারা জীবন তোমার গান গেয়ে যেতে পারি। ঠিক আছে, তোমাদের লেখা শেষ না হলে তোমরা লিখতে থাকো, কোনো অসুবিধা নাই। যাদের লেখা শেষ হয় নাই তারা লিখো, আমি তোমাদের একটু সময় নিব। আজকে দুটো আছে আমার তোমাদের প্রতি দুটো পরামর্শ। সেটি হলো যে আমি চাই না যে আমার কোনো বন্ধুরা আমি যে চ্যাপ্টার পড়াবো সেই চ্যাপ্টার বুঝবে না বা সেখান থেকে কোনো প্রশ্নের উত্তর করতে পারবে না। আজকে আমি তোমাদের একটা চ্যাপ্টার শেষ করলাম, তৃতীয় শ্রেণীর বন্ধুরা, বাংলার একটি কবিতা। তো আমি আশা রাখি তোমরা সবাই বুঝতে পেরেছ, না বোঝার কোনো কারণই নেই। এইভাবেই আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। তোমরা যদি মনোযোগ দিয়ে শুনে থাকো আর যদি তোমরা উপকৃত হও, তোমরা এই কবিতা থেকে সবগুলো প্রশ্নের উত্তর, শূন্যস্থান, বাক্য গঠন সব কিছু পরীক্ষায় লিখতে পারো, তাহলেই আমার এই কার্যক্রম সার্থক এবং সফল হবে। আমি অত্যন্ত খুশি হব। শুধুমাত্র লাইক এবং কমেন্ট দিলে আমি ততটা খুশি হব না, যতটা না খুশি হব যদি তোমরা সব কিছু পরীক্ষাতে সুন্দর করে লিখে ভালো নাম্বার পাও। এটাই আমার তোমাদের কাছে পরামর্শ। আর প্রতিদিনকার পড়া আমি প্রতিদিনই বলি, তোমরা বিরক্ত হও আর যাই হও তাতে আমার কিছু যায় আসে না, কারণ বাবুরা এটি আমি
যখন চাকরি করতাম তখনও আমার বন্ধুদের বলতাম, একটা কথাই আমি বারবার বলতাম যে প্রতিদিনের পড়া যেটি সিডাব্লিউতে করবা সেটি বাসায় গিয়ে হোমওয়ার্কে উঠাবা, একবার লিখলে 10 বার পড়ার সময় হয়ে যায় এবং খুব ভালো করে উইদিনই ওটি মুখস্থ করবে। তো ঠিক আছে, আমাদের আজকের হোমওয়ার্ক বাক্য গঠন 3টি, শেষের 3টি বাক্য গঠন মধুর, সহজ, সরল। এটি তোমাদের লিখতে হবে না, তোমাদের বইতেই আছে। 3টি বাক্য গঠন আমরা করলাম না, আমি একটু পরীক্ষা রাখলাম যে দেখি তোমরা কিভাবে এই 3টি বাক্য গঠন করতে পারবে। যদি না পারো অসুবিধা নেই, আমি তো আছি। আর না হলে তোমাদের গার্জিয়ানদের কাছ থেকে একটু হেল্প নিয়ে আস্তে আস্তে শুরু করো, দেখবা তোমরা পারবে। তো আজকের হোমওয়ার্ক হচ্ছে CW টু SW। প্রতিদিনে আমি হোমওয়ার্কটা এইভাবে দেই, কারণ CW-তে তোমরা যা যা খাতায় লিখেছ তাই তাই হোমওয়ার্ক খাতায় লিখবা, ওই হোমওয়ার্ক খাতাটাই তোমাদের নোট খাতা। তো ঠিক আছে বন্ধুরা, অনেক লম্বা ক্লাস হয়ে গেল, যদিও আমি ছোট করতে গিয়েও পারলাম না আজকে শেষ করার জন্য। তো আমরা একটা চ্যাপ্টার আজকে ইনশাল্লাহ শেষ করে ফেললাম। আগামীতে আমরা পরবর্তীতে ধারাবাহিকভাবে আগাবো। তো আগামী ক্লাস পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, আমি আশা রাখি। আমার জন্য দোয়া করবা, তোমাদের জন্য দোয়া করব, সুস্থ থাকো, এই আশা নিয়ে আমি আজকের মতো তোমাদের কাছ থেকে আল্লাহ হাফেজ। বন্ধুরা তোমরা লিখতে থাকো, আমি আস্তে আস্তে বোর্ড মুছছি। বুঝি